সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘ ঢেকে ঢুকে সন্ধ্যা রাতে পরিণত হয়েছে। জানলার কাঁচ গলিয়ে বৃষ্টির ছাঁট এসে আছড়ে পড়ছে রুমের মেঝেতে। অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানলার কাঁচটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডাও লাগছে খানিকটা। সেই কখন থেকে অনুর ডাঙ্গাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল অনু। খানিক বাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দরকার আপা? আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই কেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস? অরুর জামা কাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মন মরা হয়ে বসে থাকিস। ভার্সিটিতে তো যাচ্ছিস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং কৃতিক ভাইয়াদের সাথে ঘুরে যাই, মন ভালো হয়ে যাবে। তাছাড়া কৃতিক ভাইয়ার মেয়ে বান্ধবী কি যেন নাম? অরু ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, এলিশা আপু। হ্যাঁ, উনি উনি তো তোকে অনেক আদর করে। তাহলে তোর চিন্তা কিসের? নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে অরু বলে, আমি এখন বড় হয়ে গিয়েছি আপা। কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অনু সবকিছু ঢুকিয়ে লাগেজের চেন টানতে টানতে বলল, তাহলে অযথা যাব না বলে কেন ঢং করছিস? দেখ ওরু, আগামী কয়েকদিন হাসপাতালে অনেক ব্যস্ত থাকবো আমি। ঠিক মতন বাসায় আসতে পারবো না কিনা সন্দেহ। তার চেয়ে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়, এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল হয়। তাছাড়া ত্রিতিক ভাইয়া তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে। অরু মুখ ফুটে আর জবাব দিল না, শুধু মনে মনে ভাবল, সমস্যাটা তো ওই কৃতিক ভাইয়াকে নিয়ে। সে তো এলিশা আপু টাপু কাউকেই মানে না। আর এখন এত দূরে তার সাথে গেলে তো মাথার উপরে উঠে তাণ্ডব নৃত্য চালাবে। কথাই মাথায় উঠাবে আর বসাবে, সারাক্ষণ অর্ডার আর হুকুম। এসব আমি একদম নিতে পারি না। কি রে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে। এই তো জানিস, মা ঘোরাঘুরি একদম পছন্দ করেন না। অরুর কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দুহাতে গলা জড়িয়ে ধরে পড়ল। তুই বেস্ট আপা। ইস, তুই যদি আমার মা হতিস। অনু অরুর দুহাতের উপর নিজের হাত রেখে বলে, হয়েছে, আর তেল দিতে হবে না। এখন দ্রুত রেডি হয়ে নে। ঋতিক ভাইয়া ভার্সিটিতে গিয়েছে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্ট যাবে। কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবারও সচকিত নয়নে অনু বলে, তুই একটা জিনিস খেয়াল করেছিস সরু? কি জিনিস? ঋতিক ভাইয়া বোধ হয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসেবে মেনেই নিয়েছে। না হলে তোকে করে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে? অরু নিজের পায়ে স্লিপার পরতে পরতে বলল সে, সে আমি জানি না, বাদ দে তো ওনার কথা। এই ভালো এই খারাপ, কই কোনো দিন তো বলতে শুনলাম না ওরু বোন আমার এদিকে আয়। ওইসব করু না, বুঝেছিস? অরুর কথার পাছে অরুর বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। অরু উঠে গিয়ে জানলার গলিয়ে বাইরের বৃষ্টি ভেজা তকতকে রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ানক গা ছমছমে ঘটনার কথা। সেদিন কৃতিক সময় মতো না এলে কি যে হয়ে যেত ভাবতে এখনো শরীরের সব কয়টা লোমকূপ দাঁড়িয়ে যায় অরুর। আচ্ছা, সেদিনের সবটাই কি কৃতিকের করুণা ছিল, নাকি অন্য কিছু? অন্যকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজের আঘাতপ্রাপ্ত হয়? উত্তর জানা নেই অরুর। চোখের সামনে কালো মার্সিডিসটা দেখেই অরুর ভাবনার সুতোয় টান পড়ে। তার মানে কৃতিক চলে এসেছে। ওদিকে অরু এখনো রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিভোর। আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝেই ইউএস ছেড়ে এসেছে তাদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। ঠিক সেই সন্ধ্যা রাত থেকেই নিজ কেবিনে পড়ে ঘুমাচ্ছে ওরু। এছাড়া অবশ্য করার কিছুই নেই ওর, কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে। পেট থেকে উপড়ে বেরিয়ে আসে সব খাবার। অরুর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের আত্মসম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়। তাতে যে যা ভাবে ভাবুক। তখন মাঝরাত, আর একটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। অরু সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের
একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাত্রিরে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কৃতিক এসেছে অরুকে এক নজর দেখার জন্য। অরুর কেবিনের দরজাটায় হাট করেই খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি আর। কৃতিক সোজা ঢুকে গিয়েছে ভেতরে। অরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজ ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে আছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটোর একটাতে নুপুর নেই। কি করে থাকবে সেটা তো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কৃতিকের দৃষ্টিগত হলো অরুর মেদহীন দুধে আলতা বর্ণের লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে অরু নারীদেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝ বরাবর অবস্থান। ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবে শুষ্ক ঢোক গিলল কৃতিক। কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। কৃতিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্ক্রিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অধর যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরো খানিকটা বাড়িয়ে দিল ও। না, তবুও ঠান্ডা লাগছে না। ওদিকে প্রচন্ড ঠান্ডা পেয়ে অরু নড়েচড়ে আরো খানিকটা গুটিসুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠ ছাড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কৃতিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রাম ধমক দিয়ে বারবার বলছে ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা। কি ইনোসেন্ট মায়াময় ঘুমন্ত মুখটা, অথচ চোখ দুটো আটকে আছে থপথপে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। কৃতিক খারাপ, রকচটা, বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়েবাদ ছিল না কোনো কালেই। ওর হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক। তবে এসব অজানা অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত অরুকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর কেবিন ত্যাগ করে কৃতিক। অতঃপর মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু একই ল্যাপটপ একটু আগের দৃশ্যমান ল্যাপটপেও একটু আগের দৃশ্য ভাসমান। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো। ছোট্ট জানলা ভেদ করে তিমিরে ঢাকা আকাশবাণী। তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে শুধালো, স্যার, ঘন্টাখানিকের মধ্যে ল্যান্ড করবো আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্ন্যাক খাবেন? পেট? কৃতিকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটার, তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার, কি খাবেন? কৃতিক বিরক্ত হয়ে জানলা থেকে চোখ সরিয়ে বলে, বললাম তো পেট খাবো। কৃতিকের জবাবে লোকটার ভ্যাবাচাকা খেয়ে যায়। ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটার কিং কর্তব্য বিমূঢ় চাহনি দেখে এতক্ষণে কৃতিকের বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর নিজেরই। তাই তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বউ করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতে কৃতিক দু হাতে নিজের চুল টেনে ধরে কটমটিয়ে অস্পষ্ট সুরে বলল, তোর জন্যে কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই ওরু। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমার স্টেপ সিস্টারই হতে হলো। না পারছি তোকে ধরতে, আর না পারছি ছাড়তে। ল্যান্ডিং এর পর আরো ঘন্টাখানিক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকেই হোটেলে এসে পৌঁছালো ওরা 5 জন। এই হোটেলটা কম রিসর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসর্টটা বিশাল জানলা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। ওরা 2টা ভিলা বুক করেছে, একটাতে 2টো রুম, অন্যটাতে পাশাপাশি 3টা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়ে বাধ্য বিপত্তি। এলিসা কিছুতেই অর্ণবের ধারে কাছে থাকবে না। ওইদিকে এলিসার মতামতে অর্ণবের ঘোর আপত্তি। এলিসার পাশের রুম ছাড়া কিছুতেই অন্যত্র রুম গ্রহণ করবে না সে। সায়র ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ। এদিকে কৃতিক সায়রকে কোনো মতেই ওর ধারে কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা, অর্ণব আর সায়র রক পেপার সিজার খেলে রুম ভাগাভাগি করে নিল। ওরু এখানে সবার ছোট, তার উপর কৃতিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতোই ওর যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতেই গিয়ে ঢুকে পড়লো। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানো দরকার। তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও এক দস্তুর ঘুমিয়ে নিল ওরু। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুম থেকে এলিসা ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই।
তবে ভিডিও গেমসের গোলাগুলির কর্কশ আওয়াজ মাত্রই কয়েক ঘন্টার ব্যবধানে সে ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ বিরক্তি নিয়ে ভ্রু কুঞ্চিত করে পাশে ফিরে তাকালো এলিসা। তখনই দেখতে পায় অর্ণব ওর রুমের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। অর্ণবকে দেখে এলিসার জিভটা তেতো হয়ে উঠল, ভেতরটা চিরমিরিয়ে ফেটে পড়ল রাগে। ও চিৎকার দিয়ে বলে উঠল। এখানে কি করছিস তুই? অর্ণব নরম কণ্ঠে বলল। আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো, আমিও তো ঘুমাচ্ছিলাম। তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে বরং ঘুমা। আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস অর্ণব, ধরে নিলে ও কোনো ক্ষতি করবে না আমার। অর্ণব ভ্রু কুঁচকে বলল। তোর এত তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে না, দেখিস। এলিসা ঝাঁজ নিয়ে বলল। কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোর এসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই সায়র আর জেকে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়ালো। ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে, তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। এলিসা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। ভালোবাসার আর মানুষ পেলি না? এলিসার আহত কণ্ঠস্বর অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসহায় হয়ে গেল। ও একটানে এলিসাকে বুকের মধ্যে চাপড়ে ধরে বলল। ভালোবাসা কি এত গুণ বেশি হয় বল? তোর অতীত যেমনই হোক, আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যতবার আমাকে দূরে সরিয়ে দিবি, ঠিক ততবার আমি চম্বুকের মতো তোর ঠানে চলে আসবো। আমি আরও কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব, তাও কোনোদিন তোকে পিছু ছাড়বো না। শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, হ্যাঁ, এটা ম্যাজিকের মতো হুট করে হয়ে যায়। আমি শুধু তোর জীবনের সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ, অথচ অর্ণবের শার্টের ভাঁজে অশ্রু ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার, নিঃশব্দে নির্লিপ্তে। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আসায় প্রচন্ড পেটের ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘোরেই অস্পষ্ট সুরে অনুকে ডাকছে ও। আপা, পেটে ব্যথা করছে, এবার মনে আমি মরেই যাব। কিন্তু আজ তার বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করেও অনুর সাড়া না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায়, তখনই মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে। আপা কি করে আসবে এখানে? উপায়ন্তর না পেয়ে দু হাতে পেট চেপে ধরে অরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে অরু, কিন্তু সেসব কিছুই নেই। অরুর মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। অরু আঁতকে উঠে অসহায় কণ্ঠে বলে উঠল। তার মানে কি আপা সেসব কিছুই দেয়নি? এখন আমি কি করব? কাকে গিয়ে বলবো? ওদিকে পেটে ব্যথার ক্ষণিকের মাঝে মাঝেই হলহলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রন্ধে রন্ধে। কোমর আর দুপা অসাড় হয়ে আসছে। অপারা গরু প্রচন্ড পেটের ব্যথায় মেঝেতে শুয়েই গড়াগড়ি শুরু করে দিয়েছে। এলিসা অন্য ভিলায় আছে, পাশের রুমে কি আছে সেটা জানা নেই ওর। সময়ের ব্যবধানে এতক্ষণ হয়তো পরনের কাপড় চোপড়ের অবস্থা বেগতিকর। কোনোরূপ উপায়ন্তর না পেয়ে এভাবে মেঝেতে পড়ে থেকে ঠিক আর কতক্ষণ যাবত কাঁদটা ছিল ওর মনে নেই। তখন দুপুর হয়ে এসেছে। দরজার সজোরে কড়া নড়ার ঠকঠক আওয়াজ হতেই কম্পিত হলো ওর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতেই দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে কৃতিকের গভীর কণ্ঠ ভেসে আসছে। ওরু দরজা খোল। কৃতিকের আওয়াজ পেয়ে ওরু আরো বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কৃতিকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক, কৃতিক হচ্ছে গুনে গুনে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর কৃতিকের চোখের দিকে চাইবে কিভাবে ও? ওইদিকে কৃতিক ডেকেই যাচ্ছে অরুকে এক নাগারে। ওরু দরজা খোল, নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে শখানিক থাপ্পড় খাবি তুই। কৃতিকের অতীব মাত্রায় হুমকির মুখে পড়ে। অরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল। কিভাবে খুলবো? আপনি ফিরে যান দয়া করে। ওপাশ থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কৃতিক বলে। কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি? অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল। আপনি দয়া করে চলে যান। অরুর কথাটা বলতে বাকি, তার মধ্যে পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কৃতিক। তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি?
শাসাতে ভেতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে যায় কৃতিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডাক্তারকে কল করবো? অরু কাঁচুমাচু হয়ে চোখ খিচে বলল, আপনি দয়া করে চলে যান। যাবো মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? অরু জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার উপরে এই লোকের মাথা খারাপ করার ধমকা ধমকি। না পেরে নীরবে কাঁদছে অরু। কৃতিক অরুকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে যাবে, আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে ওঠে অরু। না, ছোবেন না আমায়, অনুরোধ করছি। কৃতিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে, অতঃপর চোয়াল শক্ত করে বলল, তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই দাঁড় না আমি। সেটা ভবিষ্যতে আরো ভালো করে বুঝতে পারবি। কথা শেষ করে এক টানে অরুকে কোলে তুলে নিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কৃতিক ভ্রুকুচকে অরুকে কোলে রেখে নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো। এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি অরু, তাই করণীয় কিছু না পেয়ে কৃতিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রেখেছে। লজ্জায় ভয়ে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, অরু তাতে ঢুকে আশ্রয় নিক। এই দুনিয়ায় আর কোনো কাজ নেই তার। ও শিট, আমাকে কেন বলিসনি? আমি আরো ভাবলাম কি না কি। তুই কি এখনো ছোট বাচ্চা নাকি অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে কৃতিক অরুর মুখের দিকে চাইল, যে এখনো চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। অরু চোখ বুঝে এদিক ওদিক মাথা নাড়ালো। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। অরুর জবাব নেই। জবাব কি দেবে ও? ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। কৃতিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে কৃতিককে দেখতে চেষ্টা করলো, যার সফেদ রঙের শার্টটা খানিক আগেই নষ্ট করে দিয়েছে অরু নারী সত্তা। অথচ কৃতিকের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো এখনো তার বোকা অরুকে বকাঝকা দিতেই ব্যস্ত। পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করেই এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতই কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে অরু। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে অরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গ্রাউন্ডে পরিণত হয়েছে। এক হাতে মুক্ত আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের আধিপত্য শুধু ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগর কন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। অরূপ পিছিয়ে পড়েছে দেখে এলিসা পেছনে ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে। আরু তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? এলিসার কথায় মাথায় কৃতিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশালাকৃতির রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝোড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উড়েছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনের সাদা টি শার্টের ওপর কেলভিন ক্লাইন খচিত ডেনিম ট্র্যাকশুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। এলিসার ডাকে ওর ঝিনুক কুড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। এলিসা আলট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্রবিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটিও। স্ক্রিনিং লেদারের প্যান্ট, পায়ে বুট, পায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লম্বা লাল রঙা লম্বা কোটি।
এলিসার সাথে রং মিলিয়ে অর্ণব লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সে কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে অরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্রের বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের কৃতিককে এই প্রথম দেখলো অরু। এমন ব্যতিক্রমী স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতন। সায়রের মাথার স্ক্রুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। থ্রি কোয়ার্টারের সাথে ফ্লোরাল প্রিন্টেড শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলো, অরুর চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপ সারি সারি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্র পাড়ি দিয়ে তবেই হদিশ মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্রের তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুরসত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগারে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা।